তুরস্কের গোয়েন্দা সংস্থার শীর্ষকর্তারা দ্রুত ঢাকা ছাড়লেন কেন? ৭৯,০০০ কোটি টাকায় বিপুল সমরাস্ত্র কিনছে নয়াদিল্লি। টার্গেটে কারা? হঠাৎ বাংলাদেশ সীমান্ত জুড়ে এয়ার স্ট্রাইকের আশঙ্কা কেন? ঢাকায় বসে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর নয়া ব্লুপ্রিন্টের ষড়যন্ত্র ডিকোড হলো কিভাবে? ভারতের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক ঢাকা সফরের মাধ্যমে কি বাংলাদেশকে চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। দেখুন, নতুন বছর শুরু হয়েছে, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক অঙ্গীকার, এবং নতুন বছর ঘিরে সবাই নিশ্চয়ই স্বপ্ন দেখছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এই আশা আকাঙ্ক্ষা অঙ্গীকারের পাশাপাশি ষড়যন্ত্রের জালও বলা হচ্ছে আমাদের দেশকে ঘিরে, দেশের বিরুদ্ধে। আমাদের গোয়েন্দা, আমাদের সেনাবাহিনী সতর্ক না থাকলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে। তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকা উচিত নতুন বছরের শুরু থেকেই। দেখুন, আমরা প্রত্যেকেই স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করি, কিন্তু ইন্টারনেট কানেকশন বাদে এই স্মার্টফোন, ল্যাপটপ সবই অকেজো। এবং আপনারা জানেন যে আজকের সময় দাঁড়িয়ে ইন্টারনেট কার্যত প্রতিদ্বন্দ্বীহীন একটা লাইফলাইন বলা যায় আমাদের সমাজের জন্য। এবং যারা সার্ভিস প্রোভাইড করেন, ইন্টারনেট সার্ভিস আমাদের মোবাইল বা ল্যাপটপ অবধি পৌঁছে দেন, সে সমস্ত সার্ভিস প্রোভাইডারের নাম আমরা প্রত্যেকেই কম বেশি জানি। একই সঙ্গে আমরা যেমন জানি স্টারলিংকের নামও। হ্যাঁ, স্টারলিংক এই সংস্থাটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার একটি পার্ট। এবং মূলত এখনও পর্যন্ত তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে আমাদের কুচুটে প্রতিবেশী দেশগুলো সহ একাধিক দেশে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইলন মাস্কের এই স্টারলিংক তার সাম্রাজ্য বিস্তার করেছে। কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষে স্টারলিংক তার ব্যবসা শুরু করার অনুমতি পায়নি। কেন? তার একটা কারণ রয়েছে, এবং কারণটা ভারতবর্ষের সিকিউরিটির সঙ্গে জড়িয়ে আছে। কারণ তথ্য বলছে, বা বিভিন্ন রকম টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টগুলো এসছে সেগুলো বলছে, স্টারলিংকের যে পদ্ধতি তা হলো গ্লোবাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পরিচালিত হয়। এবং মূলত লো আর্থ অরবিট বা লিও সিস্টেমের মাধ্যমে এই স্টারলিংক পরিচালিত হয়। অর্থাৎ স্টারলিংক যে দেশে প্রবেশ করবে, সে দেশে স্টারলিংকের প্রচারিত কোনো খবর বা তথ্য বা কোনো কিছুর উপর কোনো নিয়ন্ত্রণ সেই দেশটির থাকবে না। এটাই পদ্ধতি স্টারলিংকের। এবং এটা সিআইএর চালও। আমেরিকার একটা বড় ট্র্যাপ হলো এই স্টারলিংক। কারণ যে সমস্ত স্টারলিংক ইতিমধ্যে অনুপ্রবেশ করেছে বা ব্যবসা করছে, সেখানে দেখা গেছে মাঝে মধ্যেই গণ আন্দোলনের ছবি। যেমন নেপালের জেনজির আন্দোলনটা ঠিক এভাবেই তৈরি হয়েছিল, স্টারলিংকের মাধ্যমে অনেক কিছু সেখানে ঘটানো হয়েছে বলে গোয়েন্দারা জানতে পারছেন। এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে ঢাকা সংলগ্ন অংশে ইতিমধ্যে স্টারলিংক তার সাম্রাজ্য বিস্তার করেছে। অর্থাৎ আমেরিকা বা সিআইএ চাইছে যে অস্ত্র এবং অন্তর্জাল অর্থাৎ ইন্টারনেট নিয়ে ভারতের সীমান্ত পর্যন্ত পৌঁছতে। না, কোনো মন গড়া কাহিনী নয়। তার কারণ হলো যে ইতিমধ্যে আমাদের হাতে তথ্য প্রমাণ এসে পৌঁছেছে। অসম রাইফেলস সম্প্রতি মণিপুরে একটা তল্লাশি অভিযান চালায় এবং বেশ কিছু জঙ্গি ঘাঁটিকে তারা ভেঙে দেয়। এবং জঙ্গি ঘাঁটি যখন ভেঙে দেওয়া হয়, নিকেশ করা হয় জঙ্গিদের, সেই সময় সেখান থেকে কিছু এই ধরনের ইন্টারনেট ডিভাইস তারা উদ্ধার করেছিল। এবং পরবর্তী সময় দেখা যায় সবগুলোই স্টারলিংকের জন্য ব্যবহৃত ডিভাইস। এবং গোয়েন্দারা তথ্য অনুসন্ধান করতে নামেন। তারা দেখেন যে মূলত থাইল্যান্ড, যেখানে আমেরিকার বেজ আছে, সেই থাইল্যান্ড থেকে মায়ানমার হয়ে এই স্টারলিংকের ডিভাইসগুলো অনুপ্রবেশ করেছিল জঙ্গি ঘাঁটি মণিপুরে। অর্থাৎ মণিপুরে যে জঙ্গি ঘাঁটি আছে সেখানে এগুলো অনুপ্রবেশ করেছিল। তার ফলে এটা খুব পরিষ্কার হয় যে এই সমস্ত ডিভাইসগুলোর উপর ভারত সরকারের কোনো নিয়ন্ত্রণ সেই মুহূর্তে ছিল না। ফলে পরে সেগুলোকে আমাদের হাতে আমরা বাজেয়াপ্ত করি এবং সেগুলোকে এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে বিভিন্নভাবে। যে তথ্য আমরা দিচ্ছিলাম, যে কথা আমি বলছিলাম যে ঢাকা সহ সংলগ্ন অংশে স্টারলিংক ক্রমশ সাম্রাজ্য বিস্তার করছে। এবং যখন বাংলাদেশের প্রসঙ্গ উঠল, তখন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তথ্য অনেকে হয়তো জানতে পেরেছেন যে সেন্ট মার্টিনের কাছে একটি ইউএস নেভি শিপ, সেটি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে যে ওই ইউএস নেভি শিপটি হয়তো একটা অ্যাক্সিডেন্টাল ঘটনার সম্মুখীন হয়েছে। কিন্তু গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে যে ওই ইউএস নেভি শিপের ভেতরে ছিল আর্মস অ্যান্ড অ্যামুনিশন। তা সত্ত্বেও সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়। এবং এটা সিআইএর একটা পরিকল্পিত প্লট মাত্র। কারণ গোয়েন্দারা জানতে পারছেন যে সেন্ট মার্টিনের কোনো একটা গোপন অংশে ইউরেনিয়াম বেসড একটা মিসাইল প্রজেক্ট সাইট ইতিমধ্যে আমেরিকা শুরু করতে চাইছে, বা ইতিমধ্যে বোধহয় শুরুও করেছে। সেই কারণে পুরো জনমানব শূন্য একটি দ্বীপ বা এলাকা তাদের প্রয়োজন। সেই জন্য এই ওয়ারশিপটাকে অগ্নিদগ্ধ করিয়ে সেই বিষয়টাকে সামনে রেখে ইতিমধ্যে গোটা দ্বীপের ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করেছে ইউএস আর্মি। এবং তারপর আরেকটা ছবি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাহলে এই ঘটনার অব্যবহিত পরেই ওই সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে পৌঁছন বাংলাদেশ আর্মির প্রধান বা বাংলাদেশ সেনা প্রধান
ওয়াকারুজ্জামান, এবং তিনি একা যাননি, তার সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের শীর্ষকর্তারা ছিলেন আইএসআইয়ের কিছু কর্মকর্তা এবং একই সঙ্গে সিআইএর অফিসিয়ালসরাও ওই দ্বীপে উপস্থিত ছিলেন। সেই সময় কি হয়েছিল বলুন তো? সেখানে সিআইএর তরফে কার্যত একটা আলটিমেটাম দেওয়া হয় ওয়াকারুজ্জামানকে, সঙ্গে আইএসআই যুক্ত রয়েছে, এবং ডিজিএফআই সম্পূর্ণভাবে ওয়াকারুজ্জামানকে পরিত্যাগ করেছে বলে একটা বড় অংশ মনে করছেন। এবং আলটিমেটামটা ছিল যে যেভাবে এই একাধিক প্রজেক্ট সাইটের জন্য পুরো দ্বীপ নিজেদের হাতে ইতিমধ্যে নিয়ে ফেলেছে ইউএস আর্মি, ঠিক সেভাবে নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা পুরো বাংলাদেশের ক্ষমতাকে হাতে রাখতে চাইছে, অবশ্যই পাকিস্তানের মাধ্যমে। সেই কারণে একটা ন্যারেটিভ ইতিমধ্যে ওয়াকারুজ্জামানের সামনে নিয়ে এসছে সিআইএ এবং আইএসআই। সেই ন্যারেটিভটি কি? সেই ন্যারেটিভটি হলো যে বাংলাদেশে নির্বাচন আসন্ন, এবং সেই নির্বাচনে আমেরিকা এবং পাকিস্তানের লবির মুখ হলেন মোহাম্মদ ইউনুস এবং তার সিন্ডিকেট, এবং তার সঙ্গে জামাত পরবর্তী ক্ষেত্রে যুক্ত হতে পারে সেই আভাস দিয়ে রাখা হয়েছে। যদিও ওয়াকারুজ্জামান তিনি জানুয়ারি মাসের 31 তারিখে অবসর গ্রহণ করছেন, এখন অবধি যা ঠিক আছে, কিন্তু তার যে কার্যকালের যে সময় তা মোটামুটি বাংলাদেশের নির্বাচনের সঙ্গেই অতিবাহিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে। আলটিমেটামটি এভাবেই দেওয়া হয়েছে যে ওয়াকারুজ্জামান এমন কোনো পদক্ষেপ যেন এখন গ্রহণ না করেন যার পরিপ্রেক্ষিতে আমেরিকার লবির মুখ মোহাম্মদ ইউনুস কোনোভাবে বা তার যে সিন্ডিকেটটি আছে সেটি ক্ষতিগ্রস্ত হয় প্রথমত। কিন্তু এখানে টুইস্টিং ছবিও আছে। সেই টুইস্টিং ছবির জন্য ইতিমধ্যেই আমেরিকা বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। অনেকে বলছেন যে ওয়াশিংটন ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছে। সেই ছবিটা হলো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। তখন তুর্কমেনিস্তানের রাজধানী আজগাবাদে নিজেদের বাঁচাতে, নিজেদের সুরক্ষিত করতে তুরস্ক সরাসরি বৈঠকে বসে রাশিয়ার সঙ্গে, এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগানের সঙ্গে বৈঠক হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তুরস্কের একাধিক বিষয় নিয়ে যখন রাশিয়ার সঙ্গে কথা চলছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আলটিমেটাম দেন তুরস্ককে। কারণ ইতিমধ্যে তথ্য সামনে আসছে যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি মূলত বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারছিলেন না তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির প্রতিরোধের জন্য বা তাদের আপত্তির কারণে, এবং রাশিয়ার তরফে তুরস্ককে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ফরমেশন খুব দ্রুত প্রয়োজন। সেই কারণে তুরস্ক যেন এক্ষেত্রে আর আপত্তি না করে বা বাধা না দেয়। এরপরই ডিসেম্বরের লাস্ট উইকে যে ছবিটা সামনে আসে তা হলো তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির যে 50 জন শীর্ষ আধিকারিক যারা ঢাকায় বিভিন্নভাবে অবস্থান করছিলেন, অপারেট করছিলেন, তারা একে একে ইতিমধ্যে তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিরে গেছেন।